আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা একটা কথা বলবো, ভিসা চালু, মন্ত্রিমর্যাদায় কূটনীতিক, নতুন কোন অধ্যায় নাকি নতুন কোন কৌশল। আর আমাদের সাথে এসেছেন গৌতম লাহিড়ী দাদা, যিনি সাবেক সভাপতি দিল্লি প্রেস ক্লাব এবং বর্তমানে ফেডারেশন অফ প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি। ওনাকে আমরা জানাই স্বাগতম। কংগ্রাচুলেশন দাদা আপনাকে। ধন্যবাদ 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 সকলকে। দাদা আমরা আর দেরি না করে আমরা একটা জিনিস জানতে চাই, দাদা হঠাৎ করে এমন কি হলো, এটা 16তম কূটনীতিক এসেছেন বাংলাদেশে, ওনাকে হঠাৎ করে মন্ত্রী মর্যাদার কূটনীতিক করা হয়েছে, এটার কারণটা কি যদি একটু বলতেন। প্রথম যিনি হয়েছিলেন হাই কমিশনার, তিনি কিন্তু মানে অবসর নেওয়ার পরে তাকে ইন্দিরা গান্ধী পাঠিয়েছিলেন এবং তিনি কিন্তু মন্ত্রী পর্যায়ে ছিলেন, মানে 71। ভেবে দেখুন সময়টা। আমি জানি না বাংলাদেশের জন্য দ্বিতীয়বার 71 আসছে কিনা, কিন্তু দ্বিতীয় জন যিনি মন্ত্রী পর্যায়ে, এটা থেকে বোঝা যায় যে ভারত বাংলাদেশকে অত্যন্ত গুরুত্ব দিতে চায়। তাদের যে প্রতিবেশী প্রথম নীতি, সেই নীতিতে বরাবরই ছিল বাংলাদেশ প্রথম। মাঝখানে কিছু সময় বাংলাদেশ হারিয়ে যাচ্ছিল ভারতের প্রথম প্রতিবেশী নীতি থেকে, সেটাকে আবার তার পুনরায় একই রকম পুনঃস্থাপিত করা, যাতে প্রতিবেশী প্রথম হিসেবে ভারত বাংলাদেশের সঙ্গে সখ্যতাই বলুন, মৈত্রী বলুন, সম্পর্কের আদান প্রদানই হোক, সেগুলো যাতে আবার পুনরায় আগের মতো যেরকম সোনালী অধ্যায় ছিল সেরকম যেন হয়। আর হবে কি হবে না সেটা তো ভবিষ্যৎ বলবে। কূটনীতি ছাড়া একজন রাজনীতিবিদকে পাঠানো এবং তাকে মন্ত্রীর মানে পূর্ণমন্ত্রীর মর্যাদা দেওয়া, এর থেকে বোঝা যায় তার গুরুত্ব অন্য অনেক কূটনীতিবিদের থেকে। কারণ বাংলাদেশের অন্য যারা কূটনীতিবিদ হয়েছে তারা ভবিষ্যতে পরবর্তী সময় পররাষ্ট্র সচিব হয়েছে, এখনো পর্যন্ত মন্ত্রী কেউ হননি। হ্যাঁ, মন্ত্রী কেউ হননি। তো সেই কারণে আমাদের যেটা মনে হয়েছে, বোধহয় প্রধানমন্ত্রীর দপ্তর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, তারা সরাসরি এবার বাংলাদেশের উপর নজর রাখবেন, সেজন্য তাদেরই রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ যিনি, একই রাজনৈতিক দলের সদস্য, সেরকম একজন ব্যক্তিকে পাঠানোর সিদ্ধান্ত নিলেন নরেন্দ্র মোদী। এবং আমার ধারণা যে এর ফলে নিশ্চয়ই আমরা একটা তো সুফল অন্তত প্রথম দিনই দেখলাম তার মানে ক্রেডেন্সিয়াল যেদিন জমা দিলেন, সেদিনই ট্যুরিস্ট ভিসা, যেটা দীর্ঘকাল বাংলাদেশের একটা আকাঙ্ক্ষা ছিল, গত 2 বছর ধরে বন্ধ, এটা চালু হওয়ার এবং আগামীকাল রবিবার থেকে হয়তো আনুষ্ঠানিকভাবে চালু হতে পারে। হ্যাঁ রাশেদ, তাহলে কি আমাদের বাংলাদেশের জন্য কি ভিসা খুলে গেল? তার মানে গণহারে আবার আগের মতোই ভিসা পাবে, জুলাই জঙ্গিরাও ভিসা পাবে? আমার মনে হয় মানে আগের মতো মানে প্রথম দিন রবিবার থেকেই সেরকম সংখ্যাটা হবে তা না। একটা সময় ভারত 16 লক্ষ ভিসা দিত, ট্যুরিস্ট ভিসা। এবং ভারতে যত বিদেশি পর্যটক এসছেন তার মধ্যে বাংলাদেশি পর্যটকরাই সব থেকে সংখ্যায় ভারী, তারাই সব থেকে বেশি আসেন। নিকটবর্তী দেশ অনেকেই খুব সস্তাতেও আসতে পারেন। এখন নতুন যে ট্রেন হয়েছে বেনাপোল পর্যন্ত পদ্মা সেতুর উপর দিয়ে, সেখান থেকে এসে সীমান্ত অতিক্রম করার পরই খুব অল্প খরচে, একজনকে দেখলাম ফেসবুকে লিখেছে যে আমার 50 টাকা অটো ভাড়া দিয়ে আমি পৌঁছালাম বনগাঁ স্টেশনে, তারপরে সেখান থেকে 20 টাকা ভাড়া দিয়ে আমি শিয়ালদা পৌঁছে গেলাম। বিমানে আসার থেকে তো কলকাতা পৌঁছানো, কলকাতা স্বাভাবিক এই কারণে যে কলকাতায় ভাষা খাদ্য দুটো একটা সাযুজ্য আছে দুটো এলাকার মধ্যে, মানে বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের মধ্যে, বাঙালিদের মধ্যে বা ভারতের অন্যত্র যাওয়ারও একটা সুবিধা হয়ে গেল। কারণ বহু পর্যটক কিন্তু উত্তরবঙ্গে বেড়াতে যেতেন। যখন আমার যেটা মনে হয় এই পর্যটন ভিসা চালু হওয়ার অর্থ এরপরে আরেকদিন হয়তো ঘোষণা হতে পারে যে দু দেশের মধ্যে যে ট্রেনগুলো বন্ধ হয়ে আছে, মৈত্রী, বন্ধন, ইতালি, যেগুলো কলকাতা সঙ্গে ঢাকার যোগাযোগ এবং ঢাকা থেকে উত্তরবঙ্গে মানে শিলিগুড়ি পর্যন্ত আসা যেত, ফলে এই ট্রেনগুলো আমি আশা করছি হয়তো যদি টুরিস্ট ভিসা সেইভাবে চালু হয়, কারণ ভিসা চালু হলে টুরিস্ট যত আসবে তখনই তো ট্রেনগুলোর গুরুত্ব বাড়বে, তাই তখন হয়তো সেটা চালু হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। আমার মনে হয় ভারত সরকার সেক্ষেত্রে খুবই একটা দীনেশ ত্রিবেদী যাওয়ার পর থেকে খুব ইতিবাচক সিদ্ধান্ত নিচ্ছেন বলেই মনে হয়। দাদা আপনি হয়তো ফটোকার্ডটা দেখেছেন, আমার কাছে এই মুহূর্তে নাই, না হলে আমি দেখাতে পারতাম। একজন মহিলা দীনেশ ত্রিবেদীর কাছে অনুরোধ বলছেন যে ওনার হাজবেন্ডের চিকিৎসা দরকার, উনি ভিসা পাচ্ছেন না, যেতে পারছেন না। এই মহিলাই সেই মহিলা যে গত 24 মাস দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ওই যে হাদির সেই কথায় সব ছিঁড়ে ফেলো, ওই মিছিলগুলো, স্লোগানগুলো দিতেন। ওনারাও কি আসলে ভিসা পাবে না? না দেখুন, এটা তো একটা মানবিক দিক এবং উনি সরাসরি হাই কমিশনারকে অনুরোধ করেছেন এবং আমার মনে হয় নিশ্চয়ই হাই কমিশনার বিবেচনা করছেন। দেখুন, ভারত বিরোধী সম্প্রতি তো আমি শুনেছি যে আপনাদের এনসিপির নেতা বাড়ি শ্বশুর মশাইরা কলকাতায় চিকিৎসা করতে এসেছিলেন, যখন মেডিকেল যখন সম্পূর্ণ ভিসা চালু হয়নি সেই অবস্থাতেও। ফলে আশা করছি যে নিশ্চয়ই হয়তো তিনি পাবেন এবং এটা পাওয়ার পর তিনি বুঝবেন যে ঢাকা বা কলকাতা নয়, এরকম কোনো বিভাজন রেখা টানাটা সঠিক নয়। কারণ ঢাকাই হোক বা দিল্লি হোক বা কলকাতা হোক, এটা পারস্পরিক স্বার্থের প্রয়োজন এই সংযোগ রাখাটা। এটাকে রাজনীতির মোড়কে কোনো বিভেদ তৈরি করলে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত তিনিই হচ্ছিলেন, তাই না? আজকে সেটা চালু হওয়ার পর আমার মনে হয় তিনি লাভবান হবেন। দাদা আমি একটা কোশ্চেন না নিয়ে পারছি না। হ্যাঁ, গৌতম লাহিড়ী দাদার কাছে আমার একটা প্রশ্ন, আপনাদের শরীরে কি রক্ত মাংস নেই? আপনাদের বিশ্বস্ত বন্ধুর জন্য কি করলেন? জনগণের মাঝে সত্যটা প্রকাশ করুন প্লিজ দাদা। উনি একটা প্রশ্ন রেখেছেন, আরেকজন লিখেছেন দাদা আপনাদের লজ্জা নেই? যাবে তো সব ভারত বিরোধীরা, কি বলবেন? পাবলিক, এটা পাবলিক বলছে। না না আমি বুঝতে পারছি ঠিক কথাই, কিন্তু ভারত বিরোধী যারা তারা সকলেই আসতে পারবেন কিনা সেটা আমি জানি না। সেটা তো ভারতীয় হাই কমিশন প্রত্যেকের ভিসা দেওয়ার ব্যাপারে
তদন্ত করেই তারা সিদ্ধান্ত নেবেন, তাই না? এবং ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সে ব্যাপারে মত দিলে তবে তারা ভিসা দেবেন। সেক্ষেত্রে তো আমার মনে হয় না যে সকলে এরকম অবারিত ভাবে ভিসা নিয়ে চলে আসবেন। ভুল ত্রুটি কিছু হতে পারে একটা দুটো, কিন্তু সাধারণ নাগরিক যারা যারা চান, যারা কোনো রাজনীতি মারপ্যাচের মধ্যে নেই, যারা প্রশ্ন করছেন আমি ধরে নিচ্ছি তারাও অরাজনৈতিক ব্যক্তি, তাদেরও ব্যক্তিগত প্রয়োজনে তাদের মতনই অনেকের ব্যক্তিগত প্রয়োজন আছে, যে কারণে তারা আসতে চান। ঈদের সময় কলকাতায় এসে তারা বাজার করতেন, দুর্গাপুজো দেখতে আসতে কলকাতা থেকে বাংলাদেশ, তারা কিন্তু দুর্গাপুজোই দেখতে আসেন, সেখানে ধর্মের কারণে না, উৎসবে জাঁকজমক এবং আড়ম্বর দেখতে আসতেন। ফলে এই যাতায়াতটা কিন্তু যত হবে না, তত একে অপরকে বোঝা, ভুল বোঝাবুঝি গুলো কমে যেতে পারে বলে আমার ধারণা। দাদা আমি আপনাকে এখন কয়েকটা ছবি দেখাই, তারপরে আসলে আমরা কথাগুলো বলবো। বর্তমানে বাংলাদেশে গত 10-15 দিনে যা যা ঘটছে, এই যে মিছিল দেখছেন, এর সাথে সাদা পতাকা কালো পতাকা যেমন আছে, সাথে এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই যে কলমগুলো পাওয়া যাচ্ছে, এবং আরেকটা হচ্ছে যে এই ওই যে কলমা লেখা কালো পতাকা, যেটা আইএস বা ড্যাশ ব্যবহার করতো, সারা বাংলাদেশে এগুলোতে ছেয়ে গেছে, বিভিন্ন ব্রিজ থেকে শুরু করে কালভার্ট সব জায়গায়। বিষয়টাকে কি আপনি কি মৌলবাদের চরম উত্থান মনে করছেন? সারা বাংলাদেশে আছে। মৌলবাদের চরম উত্থানটা ঘটেছিল 1975-এ, যেদিন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়, তাই না? তার 75-এর পরবর্তী সময় থেকে আমি বলবো 91 সাল পর্যন্ত, 91 সালে প্রথম বিএনপি সরকার ক্ষমতায় আসে, গণতান্ত্রিক সরকার। তার আগে সামরিক জেনারেশন ছিল, যদিও জিয়াউর রহমান তিনি ক্ষমতায় এসেছিলেন ঠিকই, পরবর্তীকালে তিনি রাজনৈতিক দল তৈরি করেন, কিন্তু সেই সময়তেও কিন্তু মৌলবাদের উত্থান ছিল, এবং মৌলবাদ কিন্তু বাংলাদেশের রাজনীতিতে বরাবর আছে। এই কারণেই আমি বলবো যে আপনি কিন্তু 1972-এরও যদি বাংলাদেশের ভোট দেখেন, 27% মানুষ বঙ্গবন্ধুর বিরুদ্ধে ভোট দিয়েছিল। এই মানুষগুলো কিন্তু বাংলাদেশে সবসময় আছে। তারা এই সময়ের সরকারগুলোর মদত পেয়ে তারা অনেক বেশি, এখন আপনি তাদের চোখের সামনে দেখতে পাচ্ছেন, যারা উদারপন্থী বা যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, তারা কার্যত অনেকে লুকিয়ে আছেন, অনেকে সমাজে বাইরে বেরোতে পারছেন না বা মুখ খুলছেন না, যে পরিবেশ পরিস্থিতি রয়েছে। কিন্তু সেই সংখ্যাটা কিন্তু বেশি, মৌলবাদের সংখ্যাটা কিন্তু সংখ্যা আছে, অস্বীকার করা যাবে না। তো সেটাই বাংলাদেশের সব, এটা আমি বিশ্বাস করি না।